वागार्थविव सम्पृक्तौ वागार्थप्रतिपत्तये जगतः पितरौ वन्दे पार्वती परमेश्वरौ। नमः सर्वेभ्यः। अस्ति कश्चित् वाग्विशेषः। সপ্তাহব্যাপী কালিদাস স্মরণমূলক এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শ্রীমান বুদ্ধদেব ঘোষ, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। আমার সাথে আরো তিনজন বিশিষ্ট বক্তা আজ উপস্থিত আছেন সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গ আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা পর্বে। অনুষ্ঠানের শীর্ষকেই আপনারা বুঝতে পেরেছেন, কিংবদন্তি কালিদাসের নানা দিক আমরা আজকে আলোচনায় আনবো, ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। কালিদাসের স্মরণে এবং মননে কাটাবো কিছুক্ষণ। নক্ষত্র যেমন পথহারা পথিককে, ফুল যেমন লালায়িত মৌমাছিকে, বিদ্যা যেমন সঠিক তপস্বীকে আকর্ষণ করে, তেমনি সারা বিশ্বের সাহিত্য প্রেমী মানুষদের বারবার আকর্ষণ করেছে যে একটি নাম, সেই কালিদাসের আজকে স্মরণমূলক সভা এটি। শুধু আজই নয়, সমস্ত ভাষা সমস্ত সাহিত্যের ছক পেরিয়ে সেই কালজয়ী কিংবদন্তির চর্চায় আমরা থাকব আরো 7টি দিন। ভারতীয় সংস্কৃতি দর্শন স্থল যার কাব্যে, রসোদ্রেকের পরাকাষ্ঠা যার নাটকে, ছন্দ উপমার মাধুরীর ছটা যার পদ্যের প্রতি পাদে, সেই কালিদাসকে স্মরণ করতে পেরে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কালিদাসকে সাধারণভাবে আমরা যতটুকু চিনি, তিনি সেই চৌহদ্দির অনেক অনেক বাইরে। কালিদাস মানে শুধু শৃঙ্গারের চাকচিক্য নয়, কালিদাস মানে কেবল শকুন্তলার রূপ বর্ণনা নয় বা উমার ওষ্ঠ বর্ণনা নয়, কালিদাস মানে কিছু বোকা বোকা ডাল কাটার গল্পও নয়। পদ্যে আছে, বিনা কবিম কালিদাসম ভারতম ভারতম নাহি। ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব গরিমার গীতি গাথা কালিদাসের লেখনীতে ছিল বলেই তিনি শুধু আজ কবি নন, তিনি মহাকবি কালিদাস। আর আজ প্রথম আষাঢ়ের এই বিশেষ দিনে কালিদাস ও ভারতীয় পরম্পরা বিষয়ে সেই কারণে বক্তব্য রেখে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করতে আমরা অনুরোধ জানাবো শ্রী রাকেশ দাস মহাশয়কে। নমঃ সর্বেভ্যঃ। আজ পয়লা আষাঢ়। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মহাকবি কালিদাস, তাকে ঘিরে আজ আবেগের উন্মথন। ভারতবর্ষ যে সমস্ত শ্রেষ্ঠ সন্তানদের জন্ম দিয়েছে, কৃতি সন্তানদের জন্ম দিয়েছে, তার মধ্যে মহাকবি পদবাচ্য যে কজন, তাদের মধ্যে এখনো পর্যন্ত শ্রেষ্ঠতম মহাকবি হিসেবে কালিদাসকে বিচার করা হয়। তার জন্মস্থান, তার পরিবারের পরিচয়, তিনি কোথায় ছিলেন, কোথায় থাকতেন, এই সমস্ত বিষয়ে ইতিহাস নীরব, কবি নিজেও নীরব। কিন্তু তার অমূল্য 7খানি কৃতি তাকে যাবচ্চন্দ্র দিবাকর এই ধরিত্রীর বুকে অমর করে রাখবে। বলা হয়, তিনি মহারাজ বিক্রমাদিত্যের সভায় একজন কবি হিসেবে অবস্থান করতেন।
তার মেঘদূত কাব্যে উজ্জয়িনী নগরীর যে উচ্ছ্বসিত বর্ণনা তিনি করেছেন, তার থেকে অনেকে অনুমান করেন তিনি উজ্জয়িনী বাস্তব্য, উজ্জয়িনীতেই তার বসবাস, উজ্জয়িনী তার প্রিয় শহর, প্রিয় নগরী। কিন্তু তিনি তার সমস্ত কাব্যের মধ্যে সারা ভারতবর্ষের যে অদ্ভুত বর্ণনা করেছেন, সেটা এক কথায় অনবদ্য, অতুলনীয়। তার 60খানি কৃতির মধ্যে 2টি মহাকাব্য, 2টি খণ্ডকাব্য এবং 3টি নাটক রয়েছে। ভারতবর্ষে ব্রিটিশদের শাসন প্রচলন হওয়ার পর ভারতবর্ষের সুপ্রাচীন অত্যন্ত সমৃদ্ধ অলঙ্কার শাস্ত্রকে উপেক্ষা করে পাশ্চাত্য অলঙ্কার শাস্ত্রের বিচারে ভারতবর্ষের যে ইতিহাস, যথার্থ ইতিহাস, সেই রামায়ণ এবং মহাভারতকে মহাকাব্য বলার প্রচলন শুরু হয়। কিন্তু আমাদের অলঙ্কার শাস্ত্রের মতে রামায়ণ এবং মহাভারত ইতিহাস। ব্যাস এবং বাল্মীকি তারা কবি হলেও ঋষি। অন্যদিকে মহাকাব্য শব্দটি অলঙ্কার শাস্ত্রে একটি পারিভাষিক শব্দ। কোনো সাহিত্য কৃতির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা লক্ষণ থাকলে তখন তাকে মহাকাব্য বলা হয়। সুপ্রাচীন কাল থেকে অগণিত মহাকাব্য সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। এখনো প্রতিনিয়ত বহু কবিরা অলঙ্কার শাস্ত্র নির্দেশিত লক্ষণ বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন ধরনের মহাকাব্য রচনা করে চলেছেন। এর মধ্যে যে সমস্ত মহাকাব্য কালজয়ী, তেমন 5টি মহাকাব্যকে সর্বদা স্মরণ করা হয়। এগুলি হচ্ছে কুমার সম্ভব, রঘুবংশ, কিরাতার্জুনীয়, শিশুপাল বধ এবং নৈষধচরিত। এর মধ্যে প্রথম দুটি অর্থাৎ কুমার সম্ভব এবং রঘুবংশ মহাকাব্যের মহাকবি কালিদাস। বাকি 3টি যে মহাকাব্য, কিরাতার্জুনীয় ভারবীর রচিত, শিশুপাল বধ কবি মাঘের রচিত এবং নৈষধচরিত কবি শ্রীহর্ষের রচিত, এরকম চিরস্মরণীয় 2খানি মহাকাব্যের রচয়িতা, চিরস্মরণীয় 2খানি খণ্ডকাব্যের রচয়িতা, যার সৌন্দর্যে সমগ্র বিশ্ব মোহিত, যার কল্পনা শক্তিতে সমগ্র জগৎ সম্মোহিত। আর তাছাড়া তিনি 3টি নাটক রচনা করেছেন। একটি নাটক ইতিহাস আশ্রয়ী, অর্থাৎ তার কাহিনী মহাভারত থেকে সংকলিত, অথচ মহাভারত থেকে সংকলিত মূল কাহিনীটিকে
উপজীব্য করে তিনি একটি নতুন কাহিনীর জন্ম দিয়েছেন, শকুন্তলা। যেখানে শকুন্তলা দুষ্যন্ত কর্তৃক প্রত্যাখ্যাত হচ্ছেন, দুষ্যন্ত শকুন্তলাকে বিবাহ করেও তাকে স্বীকৃতি দিচ্ছেন না। এবং কবি অত্যন্ত চতুরতার সঙ্গে দুর্বাসার সাপকে এই বিস্মৃতির কারণ হিসেবে উপস্থাপিত করে দুষ্যন্তকে খলনায়কে রূপান্তরিত হওয়া থেকে রক্ষা করছেন। অন্যদিকে তার এই যে বিস্মৃতি, অবিমৃষ্যকারিতা, শকুন্তলাকে প্রত্যাখ্যান, গর্ভাবস্থায় তাকে রাজসভা থেকে বিতাড়িত করা, তার জন্য রাজা হওয়া সত্ত্বেও কালিদাস তাকে হংসপদিকা গীতির মাধ্যমে তিরস্কার করছেন। তিরস্কার করাচ্ছেন রাজ কর্মচারীকে দিয়েই। ভারতবর্ষের চিরন্তন প্রবাহ, ভারতবর্ষের চিরন্তন ধর্ম, ভারতবর্ষের সুপ্রাচীন ব্যবস্থা, ভারতবর্ষের ভগীরথ প্রবাহ, এটা কালিদাসের কাব্যে ছত্রে ছত্রে পরিস্ফুট হয়। কালিদাসের প্রকৃতি বা নিসর্গের যে বর্ণনা, সেটা মানুষকে সম্মোহিত করে। আমরা যারা কালিদাস সম্বন্ধে অল্প বিস্তর জানি, আমরা এই ধরনের বহু শ্লোক, বহু কবিতা, বিশেষ করে মেঘদূতের ঋতু সংহারের আমরা দেখেছি। পড়তে পড়তে যে ভাব উদ্রেক হয়, সেটা কালিদাসের নিজের ভাষায় যদি আমরা বর্ণনা করার চেষ্টা করি, তাহলে কেমন দাঁড়াবে? কুমার সম্ভবের তৃতীয় সর্গের 42তম শ্লোকে কালিদাস লিখছেন, নিষ্কম্প বৃক্ষম নিভৃতদ্বিরেফম মূকাণ্ডজম শান্ত মৃগ প্রচারম তচ্ছাসনাৎ কাননমেব সর্বম চিত্রার্পিতারম্ভমিবাবতস্থে। নন্দী প্রকৃতিকে শাসন করেছেন। কেন? মহাদেব তপস্যায় নিরত, সেই তপস্যায় যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য নন্দী নির্দেশ দিয়েছেন। এবং তার নির্দেশে সমস্ত বৃক্ষরাজি নিষ্কম্প, ভ্রমরগুলি শান্ত, তারা আর উঠছে না, তাদের গুঞ্জন আর শোনা যাচ্ছে না।
অন্ডজ যে সমস্ত প্রাণী পক্ষীকুল তারা নীরব, মূক। আর যে হরিণগুলি দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়াচ্ছিল তারা শান্ত, নিশ্চল। সমস্ত কানন যেন একটা আঁকা ছবির মতো শান্ত হয়ে ওঠে। চিত্রার পিতারম্ভমিবাবতস্থে, কি অদ্ভুত বর্ণনা! যেন একজন চিত্রকর একটি ল্যান্ডস্কেপ আঁকছেন, আর সেই ল্যান্ডস্কেপের যদি আমরা শাব্দিক বর্ণনা করি, একটা শব্দের আকার দিই, তাহলে কি এরকমই একটি বর্ণনা আসবে না? তাকে তার উপমার জন্য সর্বদা স্মরণ করা হয়। একটি আভানত প্রচলিত আছে, উপমা কালিদাসস্য, এবং এই উপমার জন্য তার একটি বিশেষ উপাধি রয়েছে, দীপশিখা। তাকে বলা হয় দীপশিখা কালিদাস। এর পিছনে একটি শ্লোক রয়েছে। এটি রঘুবংশ মহাকাব্যের ইন্দুমতি স্বয়ম্বরের বর্ণনা। ইন্দুমতির স্বয়ম্বরে ভূভারত থেকে অজস্র রাজা মহারাজারা উপস্থিত হয়েছেন। তারা সবাই নিজের নিজের আসনে অধিষ্ঠিত, আর ইন্দুমতি হাতে একটি মালা নিয়ে এক একজন রাজার কাছে যাচ্ছেন, তাকে দেখছেন, এগিয়ে যাচ্ছেন। স্বয়ম্বর যাকে পছন্দ হবে তারই গলায় তো বরমাল্য দেওয়া হবে। কবি বর্ণনা করলেন, সঞ্চারিণী দীপশিখেব রাত্রৌ यम यम व्यतीयाय पतिं वरासा नरेन्द्र मार्गाट्ट इव प्रपेदे विवर्ण भावम सस भूमिपाल। একটি অন্ধকার রাজমার্গ, নিশ্ছিদ্র অন্ধকার অমাবস্যার রাত্রি। রাস্তায় কোনো আলো নেই। এর মধ্যে একজন ব্যক্তি একটি প্রদীপ হাতে নিয়ে চলেছে। দৃশ্যটি কল্পনা করুন, আপনি বহু দূর থেকে এই দৃশ্যটি দেখছেন। একটি অন্ধকার রাজমার্গ, নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যে একজন ব্যক্তি একটি প্রদীপ হাতে নিয়ে চলেছে। আমরা দর্শক হিসেবে দূর থেকে এই প্রদীপের বাহক ব্যক্তিটিকে দেখতে পাবো না, আমাদের চোখে পড়বে শুধুমাত্র এই দীপশিখাটি। কারণ আমরা এই প্রদীপ বহনকারী যে ব্যক্তি তার পিছনে রয়েছে। সুতরাং প্রদীপের আলোয় এই ব্যক্তিটিকে আমরা দেখতে পাবো না, আমরা শুধু একটি জাগ্রত দীপশিখাকে দেখতে পাচ্ছি। আর সেই দীপশিখার আলোকে রাস্তার দুধারে যে বড় বড় বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো অংশত দৃশ্যমান হচ্ছে। প্রদীপটি যখন, শিখাটি যখন যে বাড়ির সামনে উপস্থিত, তখন সেই বাড়িটি উদ্ভাসিত। যখন সেই প্রদীপ শিখাটি এই ভবনটিকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে, তখন এই পিছনের ভবনটি আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তার পরের ভবনটি
উজ্জ্বল হয়ে উঠছে। এবার চলুন আমরা যাই ইন্দুমতির স্বয়ম্বর সভায়। ভূভারত থেকে সমুপস্থিত রাজা মহারাজারা বসে আছেন। ইন্দুমতি এক এক করে তাদের সামনে যাচ্ছেন। রাজাদের মানসিক অবস্থা কল্পনা করুন। প্রত্যেকের মনের মধ্যে একটা প্রচন্ড আশা, এবং সেই আশার থেকে জন্ম নিচ্ছে উদ্বেগের। ইন্দুমতি আমাকে বরণ করবেন তো? এই উদ্বেগের অন্ধকারে নিমজ্জিত রাজকুল। যখনই ইন্দুমতি সেই একজন রাজার সামনে এসে উপস্থিত হচ্ছেন, তার মনে আশার সঞ্চার হচ্ছে। এই বুঝি আমার গলায় বরমাল্য পড়ল। ইন্দুমতি তাকে ছেড়ে এগিয়ে যাচ্ছেন। উদ্বেগের অন্ধকার, সেখান থেকে যে আশার আলোকের প্রস্ফুরণ ঘটেছিল, তার থেকে এই রাজা আবার নিরাশার অন্ধকারে ডুবে যাচ্ছেন। অর্থাৎ একটি সঞ্চারিণী দীপশিখার সমান অন্ধকার রাস্তায় চলতে থাকা একটি প্রদীপ শিখার মতো ইন্দুমতি এগিয়ে যাচ্ছেন। আর রাজারা অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত হয়ে আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই উপমা কালিদাস ছাড়া জগতে আর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। অতীতেও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না বলেই আমাদের বিশ্বাস। কিন্তু শুধুমাত্র এই একটি শ্লোকের জন্যই যে তিনি দীপশিখা নামে পরিচিত হলেন তা নয়। এই শ্লোকটির সঙ্গে মিলিয়ে এই শ্লোকটির সার্থকতা বোঝার জন্য আমাদের আরো একটু এগোতে হবে। রঘুবংশ মহাকাব্যের ৮ম সর্গ। এই ইন্দুমতি মহারাজা অজকে নিজের পতিরূপে নির্বাচন করলেন। ইন্দুমতি শাপভ্রষ্ট দেবী ছিলেন। দেবকন্যা ছিলেন। তিনি শাপভ্রষ্ট হওয়ার কারণে মর্তে জন্ম লাভ করেছিলেন। তাকে শাপ মুক্তির উপায় হিসেবে বলা হয়েছিল, যদি কোনো দিব্য বস্তু অর্থাৎ অন্তরিক্ষচারী কোনো ব্যক্তি কোনো জীবের হাত থেকে কোনো দৈবী বস্তু, কোনো স্বর্গলোকের বস্তু যদি তাকে স্পর্শ করে, তাহলে তৎক্ষণাৎ তার শরীর নষ্ট হবে, তার মৃত্যু হবে এবং তিনি তার পূর্ব অবস্থা ফিরে পাবেন। মহারাজা অজ এবং ইন্দুমতি তারা দুজন একটি উদ্যানে বসে রয়েছেন। অত্যন্ত নিভৃত অবস্থা। দুজনে একান্তে মিলন মধুর মুহূর্ত। হঠাৎ করে আকাশ থেকে কয়েকজন অপ্সরা যাচ্ছিলেন। তাদের হাত থেকে একটি স্বর্গীয় মালা খসে পড়ল, আর সেই মালাটি এসে পড়ল ইন্দুমতির শরীরের উপর। শাপমুক্তির যে উপায় দেখানো হয়েছিল, সেই শাপমুক্তির উপায় অনুসারে তৎক্ষণাৎ ইন্দুমতি প্রাণ ত্যাগ করলেন। এতে আশ্চর্যের কিছু নেই। এই বর্ণনার মধ্যেও
নতুনত্ব কিছু নেই। কালিদাসের বৈশিষ্ট্য এইখানে। কালিদাস এখানে একটি শ্লোক লিখছেন, বপুষা করণোজ্ঝিতেন সা নিপতন্তি পতিমপ্যপাতয়ৎ ননু তৈল নিষেক বিন্দুনা সহ দীপার্চিরূপৈতি মেদিনী। ইন্দুমতি যখন এই স্বর্গীয় মালার স্পর্শে প্রাণ ত্যাগ করলেন, তখন খুব নিকটেই অত্যন্ত নিভৃত অবস্থায়, অত্যন্ত একান্ত অবস্থায় দুজনে বসেছিলেন। কোন রকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে ইন্দুমতি প্রাণ ত্যাগ করলেন। তার মৃত শরীরটি এসে মহারাজা অজের শরীরের উপরে পড়ল এবং সেই সঙ্গেই মহারাজা অজ ইন্দুমতির এই আকস্মিক মৃত্যু উপলব্ধি করলেন। ইন্দুমতির শরীরটি মহারাজা অজের শরীরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে মহারাজা অজ মাটিতে লুটিয়ে পড়লেন, তারও প্রাণ ত্যাগ হল। কালিদাস বর্ণনাটা করছেন কেমন? একটি প্রদীপের শিখা, সেখানে তেলের সাহায্যে সেই প্রদীপের শিখাটি জ্বলে, তেল এবং বাতি বর্তিকা। ওই বাতির অগ্রভাগ থেকে যদি এক ফোঁটা তেল খসে পড়ে, জ্বলন্ত প্রদীপ তার বর্তিকার অগ্রভাগ থেকে এক ফোঁটা তেল খসে পড়ছে, আমরা যদি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে ওই যে তৈল বিন্দুটি খসে পড়ছে সেটা জ্বলন্ত অবস্থাতেই খসে পড়ছে, অর্থাৎ এক ফোঁটা আগুন খসে পড়ছে। যতক্ষণ পর্যন্ত ওই আগুনটি জ্বলছে ততক্ষণ পর্যন্ত তেলটি কিন্তু পরিষ্কার। যে মুহূর্তে আগুনটি মাটিতে পৌঁছালো, যতক্ষণ পর্যন্ত হাওয়ায় রয়েছে তেল তৈলবিন্দু ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলছে, ততক্ষণ পর্যন্ত তেলটির উপস্থিতিও প্রকট। যেই মুহূর্তে সে ভূমিকে স্পর্শ করলো, আগুন নিভে গেল, তেল ওই মাটিতে পড়ে মলিন হয়ে গেল। ইন্দুমতি যিনি দীপশিখা, আগে বর্ণনা করা হয়, তিনি মহারাজা অজরূপ বর্তিকাকে আশ্রয় করেছেন। তিনি যখন পতিত হচ্ছেন, মহারাজা অজকে সঙ্গে নিয়ে পতিত হচ্ছেন। ইন্দুমতি মৃত্যুর সঙ্গে সঙ্গে মহারাজা অজেরও মৃত্যু ঘটছে। একটি দীপশিখা তিনি আগে যা বর্ণনা করেছেন, এখন সেই বর্ণনার সঙ্গে মিলিয়েই তার প্রাণ ত্যাগের বর্ণনা করলেন। এবং একটা অদ্ভুত লৌকিক অত্যন্ত সাধারণ ঘটনা, অত্যন্ত তুচ্ছ ঘটনা, আমরা প্রতিনিয়ত এই ঘটনা দেখছি, তাকে কত সুন্দর একটি ব্যঞ্জনার মোড়কে কাব্যরূপে উপস্থিত করলেন। এইখানেই কালিদাসের মহাকবিত্ব। শকুন্তলা যখন পতিগৃহে যাত্রা করছেন, তাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে। রম্যান্তর কমলিনী বিকচৈ সরোভিচ্ছায়াদ্রুমৈর নিয়মিতার্কময়ূখতাপ ভূয়াৎ কুশেশয় রজো মৃদুরেণুরস্যাঃ শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা।
রম্যান্তর, এই যে রাস্তায় যে যাবে এই দূরত্বটা যেন সুন্দর হয়। কেমন? রম্যান্তর কমলিনী বিকচৈস্তরোভিঃ, রাস্তার দুদিকে যেন প্রচুর জলাশয় পড়ে, যেখানে পদ্ম প্রস্ফুটিত আছে। সূর্যের তাপ যেন তাকে কষ্ট না দেয়, রাস্তাটি যেন বড় বড় বৃক্ষের ছায়ায় ঢাকা থাকে। ছায়াগ্রময়ীর নিয়মিতার্কময়ী তাপ। আর মার্গের কঠিনতা যেন তাকে, রাস্তার কঠিনতা যেন তাকে কষ্ট না দেয়। ওই দুদিকে যে বড় বড় পুষ্করিণী, বড় বড় জলাশয়ে পদ্ম ফুটে আছে, সেই পদ্মের রেণুতে যেন রাস্তাটি কোমল হয়ে থাকে। শান্তানুকূল পবনশ্চ, পবন যেন শান্ত এবং অনুকূল হয়, ঝড়ঝঞ্ঝা না আসে, আবার গুমোট না হয়। শিবশ্চ পন্থা, তার রাস্তা শুভ হোক, তার মার্গ শুভ হোক। সাধারণ বর্ণনা, কিন্তু কবি ঠিক কি বর্ণনা করতে চাইলেন? কবি ব্যঞ্জনা কোথায়? কবি বলছেন রম্যান্তর, এই অন্তর, এই স্থান, এই যে দূরত্ব, এই অন্তর আকাশের প্রতি। নিয়মিতার্কময়ূখ তাপঃ, সূর্যের রশ্মি অগ্নিতত্ত্বের প্রতি। রাস্তাটি যেন ফুলের পরাগে ঢেকে থাকে, পৃথিবী তত্ত্বের প্রতি। রাস্তায় দুদিকে যেন বড় বড় জলাশয় থাকে, যে জলাশয় পদ্মে ভরে আছে, জলতত্ত্বের প্রতি। শান্তানুকূল পবনশ্চ, বায়ুতত্ত্ব। অর্থাৎ পঞ্চভূত, যে পঞ্চভূতে এই সৃষ্টি রচিত, তারা সকলে যেন শকুন্তলার জন্য অনুকূল হয়। অদ্ভুত আশীর্বাদ। এরকম কালিদাসের কবিতা, কালিদাসের কাব্য, নাটক, খণ্ডকাব্য, মহাকাব্য সর্বত্র সৌন্দর্যের ছটাই উদ্ভাসিত। তার কবিত্ব শক্তি যেমন প্রথমেই বর্ণনা করছিলাম, চিত্রার্পিতারম্ভমিবাবতস্থে, পাঠককে চিত্রার্পিত করে দেয়, পাঠকের হৃদয়কে সম্মোহিত করে দেয়, পাঠকের চিত্তকে শান্ত করে দেয়। কালিদাসের রসে যিনি আপ্লুত, তিনি কাব্য, কবিতা, জগৎ এবং জীবনের একটা নতুন মাত্রা খুঁজে পান। আজ আষাঢ়ের প্রথম দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে পেয়ে আনন্দিত, উৎফুল্ল। আগামী 24শে জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টা 1 ঘন্টা কালিদাসের এক একটি কাব্যের মঙ্গলাচরণ এবং সেই কাব্যের বিশিষ্ট কিছু অংশের বর্ণনা নিয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সংস্কৃত পণ্ডিতরা আপনাদের সামনে উপস্থিত হবেন। এই অনুষ্ঠানের সমাপনে
কবিকুলগুরু কালিদাস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য এবং সংস্কৃত ভারতীর উপাধ্যক্ষ আমার পূজনীয় আচার্য অধ্যাপক শ্রীনিবাস বরখেড়ি মহাশয় নিজের অমূল্য ভাষণ উপস্থাপন করবেন। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আগামী এই কালিদাস সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন। সকলকে নমস্কার। वंदे मातरम, वंदे संस्कृत मातरम, वंदे भारत मातरम। जयतु कवि कालिदास। সত্যি কি অদ্ভুত কালিদাসের জীবন, কি অপূর্ব তার কীর্তি, আর কত অনন্য তার প্রতিভা। তা অবশ্যই আমাদের মতো ক্ষুদ্রমতির পরিমাপের যোগ্য নয়, তবু চিন্তার গহনে আবার হারিয়ে যেতে কবি কালিদাসের আর এক দিক, অর্থাৎ নাট্য রচয়িতা কালিদাস ও বর্তমান শিল্পের পটভূমিতে তার কি প্রভাব, এ বিষয়ে আমরা জেনে নেব শ্রী জনার্দন ঘোষ মহাশয়ের কাছ থেকে। নমস্কার। আজ মহাকবি কালিদাসের জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারতীয় সংস্কৃতি এবং সৃজনশীলতা, তার যা ঐতিহ্য, সে সম্পর্কে বর্তমান সময়ের যে নতুন নবীন শিল্পীরা, তারা সে বিষয়ে অবগত নয়। অনেক সময় তারা ভীষণ অবহেলার সঙ্গে বিষয়টিকে দেখে, বা হয়তো তাদের সে সম্পর্কে কোনো ধারণাই নেই। কিন্তু বহু বিদেশি পণ্ডিত, স্কলার্স, তারা সাহিত্য চর্চা, নাট্যচর্চার ক্ষেত্রে কালিদাসকে বিভিন্ন সময় আলোচনা করছেন। এমনকি পশ্চিমের কবি শেক্সপিয়ারের সঙ্গে তার তুলনা করছেন, এবং তুলনার মধ্যে তারা বহু সময় কালিদাসের কর্মকাণ্ডকে উন্নততর বলছেন। তবু এটাই বিড়ম্বনা বা দুঃখের বিষয় যে আমাদের দেশে তার চর্চা, তার বিশ্লেষণ, তার নাট্যাভিনয় খুবই কম সংখ্যক। তো সেই ক্ষোভ, সেই আক্ষেপ থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের উৎসবের একটা তাৎপর্য রয়েছে, এবং বহু মানুষের কাছে এ বিষয়ে কিছু তথ্য, কিছু আলোচনা পৌঁছে দেওয়ার ইচ্ছে থেকেই আমাদের এই ভার্চুয়াল সভা। এবং এখানে আমার বন্ধুরা কবি কালিদাসের সৃষ্টি, তার নাটক, তার কাব্য, তার ইতিহাস সম্পর্কে অনেক কথাই বলবেন। আমি যে দিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে কালিদাসের যে নাটক, সেই নাটকের মধ্যে আমাদের ভারতীয় যে নাট্যতত্ত্ব, সেটা কতটা আমরা খুঁজে পাই, বা সে সম্পর্কে আমাদের কি ধারণা জন্মায়। এবং যখন কোনো বিদেশি আমাদের এই কালিদাসের নাটক করছেন, তারা কিভাবে কবিকে অ্যাপ্রোচ করছেন, কিভাবে কবিকে নিয়ে কাজটা করছেন, সে বিষয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। আমাদের যে সংস্কৃত নাটক, সে সংস্কৃত নাটক বহু পুরনো, আপনারা সকলেই জানেন।
সে বিষয়ে অনেক কাব্য রয়েছে, অনেক গল্প উপাখ্যান রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে, কিন্তু সঠিকভাবে তার সময়কাল নির্ধারণ করা সম্ভব এখনো হয়নি। তবে এ বিষয়ে আমরা নিশ্চিত যে সংস্কৃত নাটক ইউরোপীয় নাটক বা গ্রিক নাটকের অনেক অনেক পুরনো। বিশেষ করে তার প্রমাণ আমরা বৌদ্ধ সাহিত্য, পতঞ্জলির ব্যাকরণ, সেখানে ব্যবহৃত কিছু শব্দ, কিছু বাক্য, এগুলো থেকে আমরা সেই প্রমাণগুলো পাই। বিশেষ করে পতঞ্জলির ব্যাকরণে আমরা শব্দ পাই শোভিকা, সৌভিকা, সৌভানিকা। এগুলো সবই অভিনয় সংক্রান্ত শব্দ, অভিনয় বাচক বা নাট্য প্রসঙ্গে এই শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলো রয়েছে। আবার কিছু কজাল ভার্ব, যেমন ঘটায়ন্তি, বন্ধায়ন্তি, এই ধরনের কজাল ভার্বের প্রয়োগ থেকেও আমরা তার একটা সময় নির্ধারণ করতে পারি পতঞ্জলির সমসাময়িক এবং তারও কিছু আগে। তো এই যে পুরনো নাট্যচর্চা, সেই পুরনো নাট্যচর্চা কতটা আধুনিক সেটা আমরা একটু দেখতে পারি। এবং সে বিষয়ে বলতে গেলে আমাদের কালিদাসের কিছু নাটকের চর্চা আমাদের এখানে করতে হবে। কালিদাস প্রসঙ্গে কথা বলতে গেলে আরো কিছু মজার কিছু কথা রয়েছে। আমরা তার রচনা থেকে তার কালিদাস ঠিক কোথাকার মানুষ সেটা যদি একটু খুঁজে বার করতে হয়, তখন দেখা যাবে যে ওই হিমালয়, উজ্জয়ন আর কলিঙ্গ, এই তিনটে কাছাকাছি কোথাও, মানে এই তিনটে যে স্থান তার সান্নিধ্যে বা তার কাছাকাছি কোথাও তার বাসস্থান বা তিনি অবস্থান করতেন। কেন? এবার দেখা যাচ্ছে যে কুমার সম্ভবে হিমালয়ের কথা রয়েছে, মেঘদূতে উজ্জয়নের কথা রয়েছে, আবার রঘুবংশে আমরা দেখছি কলিঙ্গের রাজার কথা সেখানে বলা হচ্ছে। তাহলে সেই সূত্রগুলো ধরে এরকম একটা অনুমান করা হয় যে কোথাও এই রকম একটা জায়গায় তিনি অবস্থান করতেন বা তিনি বিশেষ করে সেই জায়গাটায় ছিলেন। আবার আরো একটা ইন্টারেস্টিং বিষয় কালিদাস সম্পর্কে মানে শোনা যায় যে কালিদাস নাকি একজন নয়, বহু কালিদাস রয়েছেন। এবং দেখাও গেছে পরবর্তীকালে বহু কবি কালিদাস উপাধি নিয়ে রয়েছেন তারা। এবং সেইভাবে দেখতে গেলে দেখা যাবে অনেক শাস্ত্রী মশাই যেরকম বলছেন যে কিছু কাব্য এক কালিদাস লিখেছেন, নাটকগুলো আরেকজন কালিদাস, ছোট কাব্যগুলো আরেকজন কালিদাস, এইরকম ভাবে তিনি একটা বিশ্লেষণ বা কবির অস্তিত্ব সম্পর্কে তিনি প্রকাশ করছেন তার মতামত। আবার কোন সময়কাল সেটাও বেশ রহস্যপূর্ণ। অনেকে আসলে তিনি রাজা বিক্রমাদিত্যের সময়কালে সভাকবি ছিলেন। এবার রাজা বিক্রমাদিত্য এটাও একটা উপাধি, বহু রাজা সেই উপাধি নিয়ে থাকতেন। রাজা চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তার উপাধি ছিল, আরো বহু রাজা বিক্রমাদিত্য উপাধি নিয়েছেন, কিন্তু মূলত ভাবা হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালেই আমাদের এই কালিদাসের থাকে। তো যার রহস্য জীবনকে নিয়ে, জন্মকে নিয়ে, তার অবস্থানকে নিয়ে, তার রচনাকে নিয়ে একেবারে তাকে ঘিরে রয়েছে এত রহস্য, তার রচনার মধ্যে যে আরো বেশি রহস্য রয়েছে, আরো রোমাঞ্চ রয়েছে, আরো বৈচিত্র্য রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে ভারতীয় নাট্যতত্ত্বের কথা যেটা আমি বলছিলাম, যে
কালিদাসের লেখার মধ্যে আমি খোঁজার চেষ্টা করব, তাহলে সেখানে আমাকে আমরা যখন দেখছি তখন দেখছি যে বিভিন্ন নাটকে ওই বিশেষ করে যে দশরূপকের মধ্যে যে দুটি ধারা, নাটক এবং প্রকরণা, এই যে দুটি ধারা, তার যে বিভিন্ন পদ্ধতি, তার যে নিয়মাবলী, সেগুলো কোথায় কোথায় রয়েছে, সেগুলো আমরা বিভিন্ন নাটকের মধ্যে কতটা পাচ্ছি, সেগুলোর একটা চর্চা অভিনবগুপ্ত তার লেখায় করেছেন অভিনবগুপ্ত। এবং দেখা যায় যে এই যে নাটকের 4 রকমের যে অভিনয়, আঙ্গিক, শারীরিক, বাচিক এবং সাত্ত্বিক, এই যে 4 রকমের অভিনয়, তার কথাও নাটকে কোথায় কোথায় লেখা আছে এবং এগুলো কত আধুনিক সেই বিষয়গুলো কিন্তু একটু লক্ষ্য করা। যেমন আধুনিকতার কথায় আমি একটা বলি, যেমন উত্তর রামচরিত। এই উত্তর রামচরিত নাটকে আমরা দেখছি যে নাটকের মধ্যে নাটক, আ প্লে উইদিন আ প্লে, এই ধরনের একটা স্ট্রাকচার রয়েছে, যেখানে দেখছি সীতা তার 12 বছরের যে ফ্ল্যাশব্যাক, সেটার অভিনয় করছে। তার মানে যে সীতার অভিনয় করছিলেন তিনি আবার সেই সীতা যেন তার ফ্ল্যাশব্যাকে আবার নতুন সীতা হয়ে সেই 12 বছরের ফ্ল্যাশব্যাকটাও অভিনয় করছে। নাটকের মধ্যে নাটকের যে এই কনস্ট্রাকশন, এই অভিনবত্ব আমরা কিন্তু পাচ্ছি সংস্কৃত নাটকে। শুধু তাই নয়, এই উত্তর রামচরিতে আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন ইলুশনস কিছু কিছু ক্রিয়েট করা। এমন একটা জায়গা আছে যেখানে রামচন্দ্র এসেছেন, সীতা দেবী এবং তার সখীরা সেখানে অবস্থান করছেন এবং বাল্মীকির ক্ষমতায় তারা বলিয়ান হয়ে অদৃশ্য হয়ে সেখানে ঘোরাফেরা করছে। তারা রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, কিন্তু রামচন্দ্র তাদের দেখতে পাচ্ছেন না। এই যে একটা ড্রামাটিক মোমেন্ট বা ইলিউশন অভিনেতারা তৈরি করার একটা অবকাশ কিন্তু এই নাটকে করছে। সেখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি না মেনশন করে পারছি না, সেটা হচ্ছে যখন সীতা দেবী অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছেন, রামচন্দ্র তখন গোমতী নদীর জলে সীতার প্রতিবিম্ব দেখছে। হোয়াট আ মার্ভেলাস ডিজাইন, কি অদ্ভুত! তো সংস্কৃত নাটকে কিন্তু এই সব টেকনিক্স, যেটা আমরা অনেক সময় মনে করি যে খুব আধুনিক, আমাদের পশ্চিমী নাট্যধারা বা নাট্যাভিনয়ের যে ধারা, সেখান থেকে আমরা এটা নিয়েছি, তা কিন্তু নয়। আমরা যদি আমাদের নিজস্ব এই কাজগুলোকে চর্চা করি, সেগুলো কত নতুন জিনিস আরো আমরা আবিষ্কার করতে পারবো সেখানে। এবং আরো এই যে আমি বলছি যে 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 নাটকের মধ্যে দিয়ে নাটকের তত্ত্বের কথা বা নাটকের যে প্রথা বা কিভাবে প্রকরণগুলো কিভাবে বলা আছে, সেগুলো যখন দেখি তখন দেখি যে খুবই আগে রত্নাবলীতে যেখানে বর্ণনা করছেন পার্বতী এসেছেন শিবকে পুষ্পার্পণ করতে, শিবের মাথায় পুষ্পার্পণ করবেন বলে তিনি আসছেন। শৃঙ্গার রসে তিনি সিক্ত, তিনি তার পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে রয়েছে তার স্তনভারে এবং তিনি খুব কম্পিত, লজ্জিত, মুগ্ধা, সেই অবস্থায় শিবের কাছে যাচ্ছেন। এটা এই যে
দ্য কাইন্ড, মানে যে ধরনের ইমোশন, দ্য কাইন্ড অফ ইমোশনস, যে ধরনের সেন্টিমেন্ট, যে ধরনের ভাব এবং রসের প্রকাশ ঘটা উচিত, সেটার যে বর্ণনা, তার মধ্যে দিয়েই অভিনেতাকে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে কিভাবে সে এই 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 পার্টিকুলার সিকোয়েন্সটা অভিনয় করবে। এবং এবং দেখা যাচ্ছে যে পার্বতী ওই পুষ্পার্পণ করতে পারছেন না, মাঝখানেই তিনি কম্পিত হস্তে পুষ্পগুলোকে ফেলে দিচ্ছে। মানে এতটাই তিনি মুগ্ধ, এতটাই তিনি সিক্ত শৃঙ্গার রসে। তো এই যে বর্ণনা, এই বর্ণনার একজন অভিনেতাকে সমৃদ্ধ করবে। সে যখন এই চরিত্রটা করতে যাবে, তখন এই যে হিন্টসগুলো, এই হিন্টসগুলো থেকে সে তার চরিত্র নির্মাণ করবে, তার অ্যাকশনসগুলোকে ক্রিয়েট করবে, সেগুলোকে নির্মাণ করবে। তো এইগুলো যেমন প্রচুর মাত্রায় রয়েছে, ঠিক সেই রকম কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম, তার 3টি নাটকের মধ্যে এই নাটকটি বহুল চর্চিত এবং দেশে বিদেশে বহু জায়গায় এর অভিনয় হয়েছে। সেখানে আমরা দেখছি যে এই একই রকমের ইনস্ট্রাকশন, এবং বিশেষ করে রাঘব ভট্টের যে টিকা, সেই টিকা থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো আরো বিশেষভাবে পাচ্ছি। যেমন প্রথমেই অঙ্ক 1, অঙ্ক 1-এ আমরা দেখছি রাজা দুষ্যন্ত তিনি রথে চড়ে শিকারে বেরিয়েছেন, তিনি শিকার করতে যাচ্ছেন এবং শিকার করবেন, এবং সেখানে তিনি দেখছেন একটি হরিণ এবং তাকে সরসন্ধান করে তিনি মারছেন। তো এই যে ঘটনাটা, এবার এই ঘটনা সম্পর্কে টিকাতে লিখছেন রাঘব ভট্ট যে কিভাবে এটা অভিনয় করা হবে। এবং আমাদের যে নাট্যধারা, সেই নাট্যধারাতে এই যে অঙ্গের ব্যবহার, আঙ্গিকা এবং সিম্বলিক যে রেপ্রেজেন্টেশন, সেই রেপ্রেজেন্টেশনের কথা এখানে রাঘব ভট্ট বলছেন। কি বলছেন? বলছেন যে এখানে কিন্তু কোনো চ্যারিয়ট নেই, অর্থাৎ কোনো রথ নেই, এখানে কোনো ধনুক বাণ কিচ্ছু নেই। সমস্তটাই অভিনেতা তার অঙ্গের যে বিন্যাস, সেই অঙ্গের বিন্যাস দিয়ে সে সেটা প্রকাশ করছে, বিভিন্ন মুদ্রা। এবং এই সিম্বলিক রেপ্রেজেন্টেশনটা বিদেশি অভিনেতাদের, পরবর্তীকালে নাট্য শিল্পীদের ভীষণ আকর্ষণ করে। সে সম্পর্কে আমি একটু পরে বলছি। কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে দুষ্যন্ত কি করছে, সে একটা রথ যখন রেপ্রেজেন্ট করছেন, তিনি তখন খাটাকা মুখা, এই খাটাকা মুখা এবং পতাকা, এবং এই পতাকা এবং এই খাটাকা মুখা এই দিয়ে, এবং পায়ের মুভমেন্টস এবং হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরা, তিনি রথের গতি মাইমেটিক্যালি বোঝাচ্ছেন। এবং এই যে মাইমেটিক্যালি রিপ্রেজেন্ট করা, এই মাইমেটিক্যালি রিপ্রেজেন্টেশনের মধ্যে একটা জেনারেলাইজেশন আছে, যেটা আমরা রসতত্ত্বে দেখছি যে একটা জেনারেল মুড ক্রিয়েট করার দরকার আছে, যেটার সঙ্গে আমার অডিয়েন্স রিলেট করতে পারে, তাহলেই তার রসবোধ জাগ্রত হবে এবং রস নিষ্পত্তি সম্ভব হবে। তো সেই যে জেনারেল জেস্টার্স, এই যে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, এগুলো করা, তখন কেন করা? কেন রাজা দুষ্যন্ত অবশ্যই একটি বিশেষ রাজা, কিন্তু অভিনেতা যখন রাজা দুষ্যন্তের অভিনয় করছে, তখন কিন্তু সে একটা জেনারেল রাজার কথা মাথায় রেখে সেটা করছে, এবং তার মুভমেন্টস, তার অ্যাকশন, সেই জেনারেল একটা সাধারণ রাজার কথা মাথায় রেখে সেই বিশেষ রাজার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আবার যখন দেখছি যে দ্বিতীয় অঙ্কে যখন শকুন্তলা
আহ, আহ, জল দিয়ে আহ, গাছে জল দিচ্ছে, মানে ঘটে করে গাছে জল দিচ্ছে। বৃক্ষ সেচনম রূপয়তি, অর্থাৎ জল দিচ্ছেন। গাছে জল দেওয়ার যে অঙ্গভঙ্গি সেটা করছে। এবং এখানেও স্বরসন্ধানম স্বরসন্ধানম নাটয়তি, অর্থাৎ এই যে স্বরসন্ধান করছে সেটা প্রকাশ হচ্ছে একটা নাটকীয় অভিনয়ের মধ্যে। সত্যিকারের স্বরসন্ধান হচ্ছে না, ঘটে যে জলটা দেওয়া হচ্ছে সেটা একটা রেপ্রেজেন্টেশন, একটা সিম্বলিক রেপ্রেজেন্টেশন হচ্ছে। খুব ইন্টারেস্টিং। এবং সেখানেও আমরা দেখছি ওখানে এক ধরনের মুদ্রা নিয়ে, হ্যাঁ, ঘাড়ের ওপর থেকে শরীরটাকে একটু বেঁকিয়ে কিভাবে সে জলটা দেবে তার তার বিভিন্ন বর্ণনা আমরা টিকাতে পাচ্ছি। তো এই জিনিসগুলোই আমরা ভরতের যে বিভিন্ন আঙ্গিকা, বিভিন্ন রকমের যে কারণা রয়েছে এবং অঙ্গহারে যে কারণাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পাচ্ছি। আবার দেখা যায় যে যখন, এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা না বললে নয়, যে মিনিমালিস্টিক অ্যাক্টিং। আমরা এখন অনেক সময় বলি যে যারা, বিশেষ করে যারা সিনেমায় অভিনয় করে তারা খুব মিনিমালিস্টিক অ্যাক্টিং করছে, মানে অভিনয় না করা, মানে পুরোটাকে ধরে রাখার জায়গা। অনেক সময় অনেকে বলে যে ভারতীয় নাট্যধারার যে নাট্যশৈলী তা নাকি প্রচণ্ড মেলোড্রামাটিক, প্রচণ্ড নাকি প্রোনাউন্সড, লাউড, হ্যাঁ, উচ্চগ্রামের। কিন্তু এখানে বলছেন একটা জায়গায় যেখানে হস্তিনাপুরে শকুন্তলা গিয়েছেন এবং সেখান থেকে বিমর্ষ মনে তিনি ফিরে এসেছেন, বাইরে রয়েছেন দাঁড়িয়ে, এবং এইবার দুষ্যন্ত আসছেন। এবং এই যে দুষ্যন্ত এসছেন এবং শকুন্তলার মনে আরো, হ্যাঁ, প্রচন্ড আশা এবং নতুন করে আবার একটা আশার আলো দেখতে পাচ্ছে। এই যে পুরো প্রকাশভঙ্গিটায় যে বিবরণটা রয়েছে সে বিবরণটা খুব নিজেকে কন্ট্রোল করে, চরিত্র যে অভিনয় করছে তাকে খুব কন্ট্রোল করতে বলছে। খুব লাউড এক্সপ্রেশন, প্রচন্ড উচ্চগ্রামের অভিনয় এখানে করতে বলছে না, খুব কন্ট্রোলড অভিনয় করার কথা বলছে। তো এই যে আধুনিক শৈলীর কথা আমরা এই অভিজ্ঞান শকুন্তলমের বিভিন্ন পরতে পরতে এটা আমরা পাচ্ছি। এই অভিজ্ঞান শকুন্তলম যখন আবার বিদেশে 1960 সালে গ্রোটস্কি করছে, গ্রোটস্কি যখন এই শকুন্তলা নাটকটি করছেন, তার নাম দিয়েছেন শকুন্তলা, তিনি করছেন। আমরা 1798 সালে ইংরেজি অনুবাদ হয়ে গেছে। এবার সেই অনুবাদ গ্রোটস্কি পড়েছে এবং সেটা থেকে আবার পোলিশ ভাষায়, তিনি পোল্যান্ডের মানুষ ছিলেন, তার থিয়েটার অফ দ্য 13 রোজ বলে একটি সংগঠন, সেখানে তিনি এই শকুন্তলা নাটকটি করছেন। এবং গ্রোটস্কির ভারতবর্ষের প্রতি প্রচন্ড আকর্ষণ ছিল। পরবর্তীকালে তিনি ভারতবর্ষে এসেও ছিলেন। আমার এক বন্ধু, স্থানীয় দাদা আছেন, তাদের বাড়িতেও এসেছিলেন তিনি। এবং ভারতবর্ষ সম্পর্কে তার প্রগাঢ় আগ্রহ এবং তার নাট্য অভিনয়, নাট্যশৈলী এবং নাট্য যে গবেষণা, তার মধ্যে তিনি বিভিন্ন রকমের ভারতীয় যে প্রকরণগুলো রয়েছে, যোগ, হ্যাঁ, আধ্যাত্মিক বিভিন্ন যে আমাদের খোঁজ, সেইগুলো সম্পর্কে তিনি অবগত হতে চেয়েছেন এবং সেগুলোকে ব্যবহারও করেছেন অভিনেতার উৎকর্ষতা বাড়ানোর জন্য, অভিনেতাকে আরো মেডিটেটিভ হওয়ার জন্য। সমালোচকরা পোল্যান্ডে বলছেন যে এই যে শকুন্তলা বাছার কারণটা কি? শকুন্তলা বাছার কারণ হচ্ছে তার যে অদ্ভুত কাব্যময়তা, সেই কাব্যময়তাটাকে যখন তারা পোলিশ ভাষায় অনুবাদ করছে তখন তারা সঠিকভাবে সেটা অতটা ভালো করতে পারছে না।
না পারার জন্য অভিনেতার যে একটা সতত সাহিত্যের প্রতি যার নির্ভরতা, অর্থাৎ সংলাপের প্রতি নির্ভরতা, ভারী ভারী সংলাপের প্রতি যে নির্ভরতা, সেটা অনেকটা কমে যাচ্ছে এবং গ্রোটস্কি সেটা চাইছিলেন। তো সেটা একটা মূল কারণ ছিল। এছাড়া তিনি এই নাটকটা করার সময় আমাদের যে আরো বিভিন্ন যে আমাদের ঐতিহ্যবাহী গ্রন্থাবলী রয়েছে সেগুলো থেকেও কিছু রিচুয়ালিস্টিক ইনজাংশনস, বিভিন্ন যে আমাদের রিচুয়ালস, আচার আচরণের কথা, আমাদের যে বিভিন্ন রকমের জীবন যাপনের যে কথাগুলো রয়েছে সেই সম্পর্কে যে প্রবন্ধ বা গদ্য আকারে লেখা যে রচনা, সেগুলোকে ব্যবহার করছেন। অর্থাৎ কাব্যিক নাটক এবং তার সঙ্গে এই গদ্য ধারার রচনা। তো তিনি কামসূত্র এবং আরো অনেক এই ধরনের গ্রন্থ থেকে তিনি বিভিন্ন গদ্য সংগ্রহ নিয়ে তিনি তার নাটকটি রচনা করেন এবং দুটোকে জাক্সটাপোজ করেন। এবং অভিনয়কালে তিনি যোগের বিভিন্ন মুদ্রা এবং এই যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যেটা আমি আলোচনা করছিলাম আমাদের ভারতীয় যে নাট্যধারায় খুব বেশি করে প্রচলিত, সেটা আনার জন্য তিনি যোগের যে বিভিন্ন আসন, সেই আসনগুলোকেও তিনি ব্যবহার করছেন এবং বিভিন্ন মুদ্রাগুলো তো রয়েছে। তো এবং আরেকটা যে ভারতীয় যে অভিনেতার যে মুভমেন্ট, তার যে গ্রেস, তার যে চলন, সেই 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 ধীর স্থির যে চলন এবং যে কাব্যময় চলন, সেই চলনটাকেও তিনি তার নাটকে ব্যবহার করছেন এবং সেই মেডিটেটিভ একটা প্রোডাকশন তিনি তৈরি করার চেষ্টা করছেন। সেখানে তিনি বহু ইন্টারেস্টিং কাজও করছেন। যেমন তিনি পোশাকের জন্য, পোশাকের পরিকল্পনার জন্য তিনি শিশুদের ব্যবহার করছেন। তাদের কল্পনায় এই ধরনের একটা রাজার গল্প, রানীর প্রেমের গল্প, কি ধরনের পোশাক হওয়া উচিত, তার যা রং, তাদের চোখে যে রং ভেসে উঠছে, তাদের চোখে যে ডিজাইন, সেগুলোকে ব্যবহার করছে। আবার ডিজাইনের মানে সেট ডিজাইনের ক্ষেত্রেও তিনি একটা ঢিবির মতন একটা মধ্যেখানে রাখছেন, সামনে একটা পিলার, যেটাকে অনেকেই বলছে সেটা একটা ফ্যালিক সিম্বল, এবং তার দুপাশে দর্শক রেখে তিনি সেই নাটকের অভিনয় দেখাচ্ছেন। এবং আরেকটি লোক সে যোগীর মতন দর্শকের মাথার উপর বসে তিনি নাটকটার টিকা টিপ্পণী করছেন, কমেন্ট্রি করছেন, একটা কমেন্ট্রি দিচ্ছে যাতে দর্শক কিভাবে নাটকটাকে দেখবে, নাটকে কি বলা হচ্ছে, এই সিম্বলিজমগুলো কি, সেগুলো যেন তিনি প্রকাশ করছেন। এই ধরনের একটা স্ট্রাকচারে তিনি শকুন্তলা নাটকটি করেন এবং তিনি মনে করেন এই নাটকটি তার জীবনে এক ধরনের মোড় নিয়ে আসে, তার নাট্য ভাবনায় একটা মোড় নিয়ে আসে। বিশেষ করে অভিনেতা এবং দর্শকের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি পুনরায় বিবেচনা করতে শুরু করেন। এবং মূলত দেখা যায় পশ্চিমে দর্শকদের অত বেশি গুরুত্ব দেওয়া হতো না, সেখানে অভিনেতারাই প্রাধান্য পেত। কিন্তু আমাদের ভারতীয় ঐতিহ্যে রসিকা, দর্শক, যে দর্শক এই নাটককে স্বীকার করবেন, যে রসাস্বাদন করবেন, তার অনুপস্থিতি এবং তার মেধা, তার প্রজ্ঞাবিনে এই নাটকের কিন্তু অস্তিত্ব একেবারে নেই। তো সেই যে দর্শকের গুরুত্ব, সেটা আনার জন্য এই ভারতীয় নাটকের চর্চা তিনি করেন। সেটা একটা বড় মাইলস্টোন ইন ওয়ার্কস অফ কালিদাস। আমি এই রিসেন্টলি একটি সাউথ ইন্ডিয়ান শকুন্তলার অভিনয় দেখি, ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রযোজনা, এবং সেই যে স্টাইল, তার যে সেই অভিনয় শৈলী, সেটাকে আমাদের যে
যিনি পরিচালনা করেছিলেন, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, চন্দ্রদাসন, ইয়েস, চন্দ্রদাসন স্যার যেভাবে এই পুরো নাটকটি তিনি করেছেন সেটা দেখার মতো। এ বিষয়ে আমি একটি শেষ কথা বলবো, যেটা আমার জীবনে এক খুব ইম্পর্ট্যান্ট একটা ঘটনা। আমি রিসেন্টলি আরও একটি কাজ করতে রায়পুর গিয়েছিলাম। রায়পুর থেকে আরও কয়েকশো কিলোমিটার ভেতরে ওখানে একটি পাহাড়, ওই পাহাড় লক্ষ্মণপুর বলে একটা জায়গা, এখানে রামগড় পাহাড় বলে একটি পাহাড়, সেইখানে, এটা সুরগুজা ডিস্ট্রিক্টে ওখানে একটি সীতাবেঙ্গা গুহা। সেই গুহাতে বলা হয় নাকি রামচন্দ্র এবং সীতা বনবাসকালে নাকি ওই গুহাতে ছিল। এছাড়াও ওই যে গুহাটা, তার আরেকটা আর্কিওলজিক্যাল ইম্পর্টেন্স আছে। বলা হচ্ছে যে ওই গুহাটা নাকি আমাদের যে ভরতের বর্ণিত যে মঞ্চ, সেই মঞ্চের আকারে নাকি ওটা তৈরি, এবং সেই সময়কালে অ্যারাউন্ড 3rd সেঞ্চুরি বিসি, 4th সেঞ্চুরি বিসি, এই সময়কালের ওই গুহা। এবং সেখানে পোল স্ট্যান্ড, মঞ্চর যে বিভিন্ন গ্রিন রুম, এই সমস্তগুলো খুব প্ল্যান। তো আমরা ওখানে একটা শব্দ কিরকম সেখানে শোনায়, হ্যাঁ, সাউন্ড, ওই গুহার মধ্যে বিভিন্ন কোণে সাউন্ডের যে টেক্সচার, পিচ, সে সম্পর্কে একটা কাজ করতে গিয়েছিলাম। ওখানেই শুনলাম নাকি কবি কালিদাস তার মেঘদূতম নাকি ওখানে নাকি রচনা করেছিলেন। এটা ওখানকার মানুষও বলেছে, এবং ওখানে দেখলাম সেখানে একটি ফলকও লাগানো আছে। তো সেই কালিদাসের এই শকুন্তলা দেখা বা তার সম্পর্কে পড়া ছাড়া এটা আরেকটা আমার একটা সম্পর্ক। এটা বলেই আমি আজকে আমার কথা শেষ করতে চাই। ধন্যবাদ। সত্যি কত কিছুই না জানা বাকি আমাদের। আর কালিদাস তো এক অনন্ত প্রতিভার এক সমুদ্র, বা বলা চলে আরো বেশি কিছু। আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম যে মঙ্গলাচরণ দিয়ে, তা অনুষ্ঠানের শীর্ষকের শেষ শব্দ রাশি দিয়ে শুরু। আর আজকে আমাদের অনুষ্ঠানের শেষ বক্তব্য এখন আসতে চলেছে, যেটি সেই কাব্য নিয়ে যা শুরু হয় আমাদের শীর্ষকের ঠিক প্রথম শব্দ দিয়ে। হ্যাঁ, মানে অস্তি। মনে করতে পেরেছেন? হ্যাঁ, ঠিকই। অস্ত্युत्तरस्याम দিশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজঃ। এই শ্লোকেই আরম্ভ যে কাব্যের, সেই অনুপম কুমার সম্ভবম কাব্যের এবং কালিদাসের এক বিচিত্র বুনন রচনা করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী সোমনাথ সরকার। তাকে আমরা তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাবো। নমস্কার। अस्ति कश्चित् राग विशेषः, এই শিরোনামের আন্তর্জালিক আলোচনা চক্রে সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গ আয়োজিত এই সারস্বত আন্তর্জালিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি নিজে কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানের সঞ্চালক বুদ্ধদেব ঘোষ মহাশয়কে। কৃতজ্ঞতা ও প্রণাম জানাই আমার দুই সহকর্মী অধ্যাপক রাকেশ দাস এবং অধ্যাপক জনার্দন ঘোষকে। ধন্যবাদ জানাই সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গের সমস্ত কার্যকর্তাদের। আজ 16ই জুন, পয়লা আষাঢ়। মনে পড়ে মহাকবি কালিদাসের মেঘদূতের সেই অমোঘ বাণী, আষাঢ়স্য প্রথম দিবসে মেঘম আশ্লিষ্ট সানুম। আজকে আমার সেই ছোট্ট নিবেদন কবি কালিদাসকে নিয়ে, কুমার সম্ভব একটি বিচিত্র বর্ণালী। কবি কালিদাসের কুমার সম্ভবের প্রারম্ভিক শ্লোক দিয়েই আমি আজকে আমার বক্তব্যের মঙ্গলাচরণ শুরু করছি।
अस्तुत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः पूर्वापरो त्वयोनिधिवगाज्य स्थित्वा पृथिव्या इव मानदण्डः। কালিদাস বেদির ওপর বসেছেন, সম্মুখে উন্মুক্ত পুঁথি। তিনি একবার প্রশান্ত চক্ষে সভার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, তারপর মন্দ্র কণ্ঠে পাঠ আরম্ভ করলেন। অস্তুত্তরস্যাং দিশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজঃ। মহিলা মঞ্চের মধ্যস্থলে কুন্তল কুমারী নির্বিশেষ নেত্রে নিম্নে কালিদাসের পানে চাহিয়া আছেন। এ কে? সেই মূর্তি, সেই কণ্ঠস্বর? তবে কি? কালিদাস পাঠ করিয়া চলিয়াছেন। শ্রোতাদের মনশ্চক্ষে ধীরে ধীরে একটা দৃশ্য ফুটিয়া উঠিতেছে। তুষার মৌলি হিমালয়, দূরে একটা অধিত্যকা, তথায় একটি ক্ষুদ্র কুটির ও লতা বিতান। পতিনিন্দা শুনিয়া দক্ষ দুহিতা সতী প্রাণ বিসর্জন দিবার পর মহেশ্বর এই নির্জন স্থানে উগ্র তপস্যায় রত আছেন। কালিদাস শ্লোকের পর শ্লোক পড়িয়া চলিয়াছেন। বিশাল সভা চিত্রার্পিতবৎ বসিয়া আছে। কালিদাসের কণ্ঠস্বর এই নিঃশব্দ একাগ্রতার মধ্যে মৃদঙ্গের ন্যায় মন্দ্রিত হইতেছে। কুমার সম্ভবের কবি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক কাহিনী সমগ্র, আনন্দ পাবলিশার্স, 1998। মহাকবি কালিদাস খ্রিস্টীয় চতুর্থ শতকের কবি এবং কুমার সম্ভব খ্রিস্টীয় চতুর্থ শতকের তাঁর লেখনীর অমূল্য ফসল। এত বছর বাদে 1998 সালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে সেই কুমার সম্ভবের কবি এবং কুমার সম্ভবের গান মূর্ত হয়ে উঠেছে কবি লেখনীতে। উপন্যাসকার আমাদের নিয়ে গেছেন সেই কালিদাসের যুগে, যেখানে মৃদঙ্গের ন্যায় মন্দ্রিত হচ্ছে কুমার সম্ভবের সেই গান, কুমার সম্ভবের সেই শ্লোক। এই হলো কুমার সম্ভব এবং তার বিচিত্র বর্ণালী। কালিদাস একান্তই সৌন্দর্য সম্ভোগের কবি। তার সৌন্দর্য চাঞ্চল্যের মাঝখানে ভোগ ও বৈরাগ্য স্তব্ধ হয়ে আছে। মহাভারতকে যেমন একই কালে কর্ম ও বৈরাগ্যের কাব্য বলা যায়, ঠিক তেমনি কালিদাসকেও একই কালে সৌন্দর্য সম্ভোগের এবং ভোগ ও বিরতির কবি বলা যেতে পারে। তার কাব্য সৌন্দর্য বিলাসেই শেষ হয়ে যায় না, তাকে অতিক্রম করে কবি এগিয়ে নিয়ে চলেন আরও কিছু রাস্তা, আরও কিছু পথ। কালিদাস কোথায় থেমেছেন এবং কোথায় থামেননি সেটা এখনকার আদর্শের সাথে তুলনা করে আলোচনা করার বিষয়। পথের কোনো একটি অংশে থেমে তাকে বিচার করা যায় না, তার গম্যস্থান কোথায় সেটাই আমাদের দেখার উদ্দেশ্য। ফিরে যাই 1303 বঙ্গাব্দের 15ই শ্রাবণ। 1303 বঙ্গাব্দের 15ই শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ তার চৈতালি কাব্যে লিখলেন কুমার সম্ভব গান। লিখলেন, যখন শোনালে কবি দেব দম্পতিরে কুমার সম্ভব গান, চারিদিকে ঘিরে দাঁড়ালো প্রমথগণ, শিখরের পর নামিল মন্থর শান্ত সন্ধ্যা মেঘস্তর, স্থগিত বিদ্যুৎ লীলা গর্জন বিরত, কুমারের শিখি করি পুচ্ছ অবনত, স্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশে বাঁকায়ে উন্নত গ্রীবা, কভু স্মিত হাসে কাঁপিলা দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাস অলক্ষ্যে বহিল, কভু অশ্রু জলোচ্ছ্বাস দেখা দিল আঁখি প্রান্তে, যবে অবশেষে ব্যাকুল সরম খানি নয়ন নিমেষে নামিল নীরবে কবি, চাহি দেব পানে সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে। এই আমাদের কুমার সম্ভব। কুমার সম্ভবের কাব্য মহিমা এবং পরবর্তীকালে তার থিয়েট্রিক্যাল আর্ট ফর্ম অর্থাৎ নাট্যকলায় তার অনুপ্রবেশ, এটা আমাদের বিচিত্র বর্ণালী ঘটাতে বিশেষ সহায়তা করে। কুমার সম্ভব যদিও একটি শ্রব্য কাব্য, মহাকাব্য, কিন্তু তারও একটা সংলাপ, তারও একটা ঘটনার ঘনঘটা, তারও কিছু নাট্যকলা নির্মিতির দিক রয়েছে, যেগুলো পরবর্তীকালে রবীন্দ্রনাথের হাত ধরে এবং আরও পরবর্তীকালে ভারতীয় শাস্ত্রীয় পরম্পরা, লোকনৃত্য পরম্পরা, শাস্ত্রীয় নৃত্য পরম্পরা এবং শাস্ত্রীয় সঙ্গীত পরম্পরায় বিশেষভাবে ওতপ্রোত রূপে জড়িত হয়ে চলেছে।
প্রকাশিত হয়েছে অসংখ্য উপন্যাস, অসংখ্য গ্রন্থ, অসংখ্য কাব্যমালা এই কুমার সম্ভবের হাত ধরে। মডার্ন থিয়েটারে মিলাপ ফেস্টিভ্যাল ট্রাস্ট প্রতি 2 বছর অন্তর ভারতবর্ষে সংগঠিত হয়। 2011 সালে 2011-এ অরুষি মুদগল পঞ্চম স্বর্গের ওপর, যেখানে উমার তপস্যা বর্ণিত হয়েছে, তার ওপর নৃত্য প্রদর্শন করলেন এবং সেটা মিলাপ মিউজিক্যাল ফেস্টিভ্যালে সারা পৃথিবীর মানুষ অবাক নয়নে দেখতে পারল। দেখল কবি কুমার সম্ভব, কবি কালিদাসের সেই কুমার সম্ভব কাব্য কিভাবে দর্শকের চোখে নাট্যকলায় স্থান পেয়েছে। সেখানে ওড়িশি নৃত্যের অভিনয় আঙ্গিক এবং পল্লবী ও অনুপল্লবী একত্রিত হয়ে রয়েছে পার্বতীর সেই লাস্যময়ী নৃত্য আঙ্গিকে। সঙ্গে রয়েছে কালিদাসের সেই কুমার সম্ভবের পঞ্চম স্বর্গের বিমূর্ত শ্লোকাবলী। ঠিক তার 2 বছর বাদে 2013 সালে ইন্ডিকা, এটি একটি সঙ্গীত নাটক একাডেমির উৎসব, যেখানে প্রিয়দর্শিনী গোবিন্দ ভরতনাট্যম নৃত্য আঙ্গিকে দেবী এই নামে কুমার সম্ভবকে পরিবেশন করলেন। কি পরিবেশন করলেন কুমার সম্ভবের? সেখানে পরিবেশিত হলো উমার তপস্যা, একই পঞ্চম স্বর্গের 8 থেকে 29 নম্বর শ্লোক। 8 থেকে 29 নম্বর শ্লোকে উমার তপস্যা ভরতনাট্যম আঙ্গিকে অনুষ্ঠিত হলো সেই ইন্ডিকা মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যালে। অনুষ্ঠিত হলো রতি বিলাপ, চতুর্থ স্বর্গের প্রথম 20টি শ্লোক। সেই রতি বিলাপ ভরতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো নৃত্য আঙ্গিকে ইন্ডিকা মিউজিক্যাল ডান্স ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হলো 2013 সালে। এটা অনেক আধুনিক সময়ের কথা আমি বললাম। ফিরে যাই 1947 সাল। বিখ্যাত নৃত্যশিল্পী, ভারত কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা প্রবর্তক রুক্মিণী দেবী আরুন্ডালে 1947 সালে এবং 1950 সালে পরপর 2 বার নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমির বিশেষ অনুষ্ঠানে, বিশেষ অধিবেশনে ভারত কলাক্ষেত্রের হয়ে রুক্মিণী দেবী আরুন্ডল পরিবেশন করলেন কুমার সম্ভবের গান। কুমার সম্ভবের সেই নাট্যকলা মঞ্চস্থ হলো। সেখানে প্রদর্শিত হলো তৃতীয় স্বর্গের মদন ভস্য। তৃতীয় স্বর্গের 64 থেকে 72 সংখ্যক যে শ্লোক, এই শ্লোকে মদন ভস্য সেখানে অনুষ্ঠিত হলো। এটি পুরোটাই একটা অ্যাকশন এবং রিয়াকশন। কবির কাব্য এবং সেই শ্লোকাবলী কি করে নাট্যকলায় পরিবর্তিত হলো, সেটা রুক্মিণী দেবী আরুন্ডলে তার ভারত কলাক্ষেত্রের প্রযোজনায় এবং কোরিওগ্রাফিতে ভরতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্য আঙ্গিকের সমন্বয়ে আমাদেরকে উপহার দিলেন। মহাকবি কালিদাস খ্রিস্টীয় 4th শতকের, কিন্তু 1947 সালেও তিনি মূর্ত হয়ে আমাদের সকলের সামনে হাজির হয়েছেন রুক্মিণী দেবীর হাত ধরে। সেখানে রুক্মিণী দেবী পার্বতী, দক্ষ দুহিতা। প্রকাশ হলো 1986 সালে রুক্মিণী দেবী আরুন্ডলের স্মৃতিচারণায় সঙ্গীত নাটক একাডেমির একটি বিশেষ নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 2015 সালের 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি প্রেমের দিবস। সেই দিন অনুষ্ঠিত হলো উমা এবং মহেশ্বরের প্রেম, উমায় মহেশ্বরের পরিণয়। অনুষ্ঠিত হলো উমা মহেশ্বরের বিহার। নাট্যকলায় স্থান পেল 7ম স্বর্গ এবং 8ম স্বর্গ। রুক্মিণী দেবী আরুন্ডলকে স্মৃতিচারণা করলেন সঞ্চয়ন নৃত্য গোষ্ঠীর বহু নৃত্যশিল্পীরা। ভরতনাট্যম, ওড়িশি, কুচিপুড়ি এবং কথাকালী ও মোহিনীআট্টম এই শাস্ত্রীয় দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আঙ্গিকের মাধ্যমে কবি কালিদাসের কুমার সম্ভবকে সেখানে দর্শকের সামনে হাজির করলেন নৃত্যশিল্পীরা। মেঘদূত থিয়েটার, নিউ দিল্লিতে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 2015 সাল 14 ফেব্রুয়ারি। অনুষ্ঠিত হলো 7ম স্বর্গের উমা পরিণয় এবং 8ম স্বর্গের বিহার, উমা মহেশ্বর বিহার। আমরা দেখতে পাই এই মদন ভস্য নিয়ে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীয় স্তব্ধ হয়নি। সেখানে তিনি মদন ভস্যের পূর্বে এবং মদন ভস্যের পরে এই দুই শিরোনামে তিনি কবিতা লিখেছেন। আবার উমার যে তপস্যা এবং শিবের যে তপস্যা সেটাও তার লেখনীতে মূর্ত হয়ে উঠেছে, যেখানে তিনি একই চৈতালি কাব্যগ্রন্থের মানস লোক কবিতায় মূর্ত করেছেন সেটি। তিনি বলছেন, মানুষ কৈলাস শৃঙ্গে নির্জন ভুবন, ছিলে তুমি মহেশ্বর মন্দির প্রাঙ্গণে, তাহার আপন কবি কবি কালিদাস, নীলকণ্ঠ দ্যুতি সম স্নিগ্ধ নীলভাস, চিরস্থির আষাঢ়ের ঘন মেঘ দলে, জ্যোতির্ময় সপ্তর্ষির তপলোক তলে, আজিও মানস ধামে করিছে বসতি, চিরদিন রবে সেথা ওহে কবিপতি, শঙ্কর চরিত গানে ভরিয়া ভুবন, মাঝে হতে উজ্জয়িনী রাজনিকেতন, নৃপতি বিক্রমাদিত্য নবরত্ন সভা, কোথা হতে দেখা দিল স্বপ্ন ক্ষণপ্রভা, সে স্বপ্ন মিলায় গেল সে বিপুল ছবি, রহিলে মানুষ লোকে তুমি চিরকবি। রবীন্দ্রনাথের লেখনীতে মানস কৈলাস শৃঙ্গে উমা শিবের তপস্যা মূর্ত হয়ে উঠেছে, যা কবি কালিদাসের কুমার সম্ভবের অনুপ্রেরণায়। তৃতীয় স্বর্গে আমরা দেখি মদন ভস্য, 64 থেকে 72 নম্বর শ্লোক। আমি শ্লোকগুলো এই কারণে বলছি না, আমরা এখানে সকলেই কুমার সম্ভব পড়েছি, কুমার সম্ভব জেনেছি, কুমার সম্ভব পাঠ করেছি, তার শ্লোক বলে আমি এখানে সময় নষ্ট করছি না। আমার এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে কবির কুমার সম্ভব কিভাবে বর্তমান নাট্যকলা এবং থিয়েটারে স্থান পেয়েছে। আজও বিমূর্ত হয়ে উঠেছে সেই কুমার সম্ভবের শ্লোক, কুমার সম্ভবের ঘটনা এবং কুমার সম্ভবের বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্ত। মদন ভস্যের পূর্বে রবীন্দ্রনাথ বলছেন, একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে, মরি মরি অনঙ্গ দেবতা, কুসুম রথে মকর কেতু উড়িতে মধুপবনে, পথিক বধূ চরণে প্রণতা, ছড়াত পথে আঁচল হতে অশোক চাপা করবি, মিলিয়া যত তরুণ তরুণী, বকুল বনে পবন হতো সুরার মতো সুরভি, পরাণ হতো অরুণ বরণী। আবার মদন ভস্যের পর রবীন্দ্রনাথ লিখছেন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়, ব্যাকুলতর বেদনা তার বাতাসে উঠে নিঃশ্বাসী, অশ্রু তার আকাশে পড়ে গড়ায়, ভরিয়া উঠে নিখিল ভব রতি বিলাপ সঙ্গীতে, সকল দিক কাঁদিয়া ওঠে আপনি, ফাগুন মাসে নিমেষ মাঝে না জানিকার ইঙ্গিতে, শিহরি উঠি মুরছি পরে অবনী। মহাকবি কালিদাস রবীন্দ্রনাথের লেখনীতে মূর্ত হয়ে উঠেছেন। মহাকবির প্রাচীন সাহিত্যেও আমরা, বিশ্বকবির প্রাচীন সাহিত্যেও আমরা তার পূর্বাভাস পাই। আবার ফিরে আসি থিয়েটার এবং আধুনিক নাট্যকলায়। দক্ষিণ ভারতের কেরালার অত্যন্ত জনপ্রিয় কুটিয়াট্টম এবং তামিলনাড়ুর যক্ষ এবং কর্ণাটক উপকূলের যক্ষ গান। এই যক্ষ গান এবং কুটিয়াট্টমেও আমরা দেখতে পাই সংস্কৃত দৃশ্যকাব্য, সংস্কৃত শ্রব্য কাব্য কিভাবে স্থান করে নিয়েছে। সেখানে কুটিয়াট্টমের বিষয়বস্তুর মধ্যে স্থান পেয়েছে কালিদাসের কুমার সম্ভব, সেখানেও স্থান পেয়েছে কুমার সম্ভবের তৃতীয় স্বর্গের মদন ভস্য, স্থান পেয়েছে চতুর্থ স্বর্গের রতিবিলাপ, স্থান পেয়েছে পঞ্চম স্বর্গের উমার তপস্যা, স্থান পেয়েছে সপ্তম স্বর্গের উমা মহেশ্বর পরিণয় এবং অষ্টম স্বর্গের উমা মহেশ্বর বিহার। আবার শরদিন্দুর কথায় ফিরে যাই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলছেন, মহাকাব্যের ছন্দে ছন্দে চিত্র রচিত হইতেছে, হিমালয়ের অধিত্যকায় মহেশ্বরের লতাগৃহ, দ্বারে নন্দী প্রকোষ্ঠে হেমবেত্র লইয়া দণ্ডায়মান, বেদির ওপর যোগাসনে বসিয়া মহেশ্বর ধ্যানমগ্ন। ঠিক এই চিত্র চিত্রায়িত হয়েছে কুটিয়াট্টম এবং যক্ষগানে। কুটিয়াট্টমে আমরা দেখি নৃত্যশিল্পীরা বিশেষ অভিনব পোশাকে সরাসরি সংস্কৃত কাব্য এবং সংলাপকে অনুসরণ করে নৃত্য ভঙ্গিমায় দর্শকদের আনন্দ দান করে, দর্শককে বুঝিয়ে দেয় সেই সময়কার একটি ঘটনা, দর্শকদের নিয়ে যায় সেই সময়কালে। ফিরে যাই আমরা সেই কালিদাসের চতুর্থ শতকে উজ্জয়িনীর রম্যনিকেতনে, এবং আষাঢ়ের নবমেঘ ঘন দলে আমরা পৌঁছে যাই কালিদাসের স্মৃতিচারণায়। ফিরে আসে বারবার কালিদাসের দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। শঙ্কর ধ্যানমগ্ন,
দেখি কালিদাস প্রথম স্বর্গের পর ক্ষণিক বিশ্রাম নিলেন। ক্ষণিক বিশ্রামের পর আমরা দেখি দ্বিতীয় স্বর্গ পড়তে আরম্ভ করলেন। মেঘলোকে ইন্দ্র সভা। ইন্দ্র দেবগণ মুহ্যমানভাবে বসিয়া আছেন। মদন ও বসন্ত প্রবেশ করিল। মদনের কণ্ঠে পুষ্পধনু, বসন্তের হস্তে চ্যুত মঞ্জরি। ইন্দ্র সাদরে মদনের হাত ধরিয়া বলিলেন, এসো বন্ধু, আমাদের দারুণ বিপদে তুমিই একমাত্র সহায়। এই থিয়েট্রিক্যাল আর্ট ফর্ম কুটিয়াট্টামে এবং যক্ষগানে, সঙ্গীত নাটক একাডেমির বহু বিচিত্র অনুষ্ঠানে বারবার আমাদেরকে আনন্দ দান করেছে। সুধা গোপালকৃষ্ণন, বিখ্যাত কুটিয়াট্টম নৃত্যশিল্পী এবং একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, একসময় তিনি ন্যাশনাল সংস্কৃত মিশনের ডাইরেক্টর হিসেবেও ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলা কেন্দ্র থেকে নিয়োজিত হয়েছিলেন। তার উমার যে অভিনয়, সেখানে উমা তপস্যা করছেন এবং উমা তপস্যা করে সেখানে মহেশ্বরকে পরিণয়ের দিকে, মহেশ্বরের সঙ্গে মিলনের দিকে তাকে টানছেন। এই অসামান্য তার নৃত্যশিল্পী, অসামান্য তার নৃত্য আঙ্গিক আমাদেরকে মুগ্ধ করে। ফিরে যাই আবার রুক্মিণী দেবী আরুণ্ডালে। রুক্মিণী দেবী আরুণ্ডালে ঠিক এই দ্বিতীয় স্বর্গের যে বিষয়বস্তু ইন্দ্রের সভা, সেখানে কালিদাসের শ্লোক এবং একটি বিচিত্র বাদ্যযন্ত্রের আঙ্গিক, বাদ্যযন্ত্রের সুরমূর্ছনা, সত্যি যেন একটি ইন্দ্রের সভা তৈরি করত সঙ্গীত নাটক একাডেমির 1950-60-এর দশকের অনুষ্ঠান। রুক্মিণী দেবী সেখানে প্রদর্শন করতেন উমার অভিনয়। সেখানেও আমরা দেখি উমার তপস্যা, উমা পরিণয় এবং অন্তঃপুর বিহার, উমা মহেশ্বরের অন্তঃপুর বিহার। এইভাবে আমরা কুমার সম্ভবকে দেখতে পাই আধুনিক দৃষ্টিভঙ্গির নিরিখে। সেখানে আধুনিক নাট্যকলায় এবং মঞ্চকলায় কুমার সম্ভব বারবার আমাদেরকে দিয়েছে নাড়া এবং ভবিষ্যতেও আমাদেরকে আনন্দ দান করবে, এই আশায় আমরা সংস্কৃতানুরাগীরা এগিয়ে চলি। এটাই আমাদের কাছে পাথেয়। আজকে শুধুমাত্র কুমার সম্ভবের পার্বতী, ওদিকে অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রমের মালবিকা, বিক্রম উর্বশীর উর্বশী, এরা প্রত্যেকেই যেন আধুনিক মঞ্চকলার এক একটি মূর্ত প্রতীক এবং এক একজন মূর্ত চরিত্র। সেই সময়কালে নিয়ে গিয়ে সেই সময়ের আঙ্গিককে, আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্বিক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনকে আনন্দ দান করে চলেছে। কুমার সম্ভবের এই বিচিত্র বর্ণালী আমাদেরকে সেই যাত্রাপথের অংশীদার করে তুলছে। ভবিষ্যতে আমরা আরও এই ধরনের অনুষ্ঠান এবং আরও এই ধরনের কাব্যকলার প্রতিফলন প্রতি মুহূর্তে আধুনিক নাট্যকলায়, মঞ্চকলায় আমরা দেখব। এটাই আমাদের একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা। আমরা প্রত্যেকে যারা সংস্কৃতানুরাগী তারাও এই বিষয়ে ব্রতী হব যে এই কাব্যগুলো শুধুমাত্র পাঠ্যপুস্তকে বা শুধুমাত্র সংস্কৃত জগতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সংস্কৃত সাহিত্যকে বিশ্বের দরবারে উন্মুক্ত করেছেন মহাকবি এবং বিশ্বকবি। সুতরাং তাদের হাত ধরে আমরা আজকে এই কাব্যকলার নিদর্শনকে যদি মঞ্চকলার মধ্যে নিয়ে যেতে পারি, সেখানেই আমাদের সার্থকতা। অসংখ্য কবি, সাহিত্যিক, উপন্যাস, নাট্যকারের দ্বারা, নাট্যকারের হাতে এই নাট্যমঞ্চ উপস্থাপনা বিশেষ আঙ্গিক লাভ করেছে, ভবিষ্যতেও করবে এই আশায় এবং সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গকে আমার অত্যন্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার এই অত্যন্ত ক্ষুদ্র বক্তব্য, যা আগামী দিনে আপনাদের সুপরামর্শে একটি বিশাল আকার ধারণ করবে, এই আশায় আজ আমি ইতি টানছি। নমস্কার, সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এই বিশ্বমারি এবং অতিমারিতে আজ আমরা এই আন্তর্জালিক আলোচনা চক্রে ব্রতী হয়েছি বিগত প্রায় 1.5 বছর ধরে। এই মহামারীর কবল থেকে মুক্ত হয়ে আমরা মুক্ত নিঃশ্বাস এবং মুক্ত বায়ুতে অবগাহন করে যেন কুমার সম্ভব, মেঘদূত, শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রম ও বিক্রম উর্বশীর শ্লোকরাজি এবং সংলাপের দ্বারা নিজেদেরকে যাতে আনন্দদান করতে পারি, সেই আকাঙ্ক্ষা, সেই শুভ কামনা নিয়ে আপনাদের সকলকে আবার আমার নমস্কার জানিয়ে
আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাধা করছি। নমস্কার। প্রণাম ও ধন্যবাদ আমাদের আজকের বক্তাত্রয়কে। ধন্যবাদ সকল দর্শককে। অসংখ্য ধন্যবাদ জানাই দক্ষিণবঙ্গ প্রান্তীয় সংস্কৃত ভারতী বিদ্বৎ পরিষদের সমস্ত আয়োজকদের, এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের নতমস্তক প্রণাম সেই মহাকবিকে। আজকের পর্বের অন্ত এখানেই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সংস্কৃতে থাকুন। জয়তু সংস্কৃতম, জয়তু ভারতম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।